আর কোনোদিন করবে এরকম অসাবধানতা? দীপানিতা তুষারের কথায় ডানে বামে মাথা নাড়ালো। উত্তর পেয়ে মুচকি হেসে তুষার আবারও দীপানিতাতে মগ্ন হয়ে গেল। আর ওই ছেলেগুলো, ওরা এখন ব্ল্যাকের সন্ধ্যার নাস্তা। পরের দিন সকালে ডাইনিং টেবিলে ঠোসঠাস শব্দ করে ব্রেকফাস্ট বানানোর কাজ করছে দীপানিতা। একদম রেগে বোম যাকে বলে। খুন্তি দিয়ে রুটিটা শব্দ করে উল্টিয়ে ওইদিকে আবার টুংটাং শব্দে বাটি গ্লাস সবকিছুর আওয়াজ করছে। চরমভাবে ক্ষেপে আছে তুষারের ওপর। আর তুষার সেসবে পাত্তা না দিয়ে ফোনে ডেইলি নিউজ দেখছে। আজকে এখানে আশার বাকের ভদ্র আর আয়না সবাই আছে। ওরা সবাই দীপানিতার রাগে সিটিয়ে আছে। দীপানিতা ট্রেতে করে সবার জন্য কফি এনে ঠাস করে টেবিলের উপর রাখে, একদম তুষারের সামনে। আর তুষার এমন ভাব দেখায় যেন ও ওখানে একা বসে আছে। দীপানিতা সবার আগে তুষারের সামনে ঠাস করে কফির মগটা দিয়ে ঝাঁঝালো গলায় বলে, নিন, গিলে উদ্ধার করুন আমায়। তুষার দীপানিতার দিকে না তাকিয়ে ফোনে চোখ রেখেই কফির মগটা হাতে তুলে তাতে চুমুক বসালো। দীপানিতা বাকিদেরকে কফি না দিয়ে রান্নাঘরে চলে গেল। আজকে সব রুটি হয়েছে পোড়া পোড়া। দীপানিতা রুটি আর একটা বাটিতে সবজি উঠিয়ে সবার জন্য আনে। সবার পাতে খাবার বেড়ে দিয়ে দীপানিতা তুষারের পাশে চেয়ারটায় বসে। তুষার এবার হাতে থাকা ফোনটা টেবিলের উপর রেখে একবার রুটির দিকে আরেকবার দীপানিতার চেহারার দিকে তাকায়। রুটি ছিঁড়ে মুখে দিয়ে চিবোতে চিবোতে বলে, নিজের রাগের আগুনে রুটিগুলো পুড়িয়ে ফেলেছ। বলো ভাবো, তোমার রূপের আগুনে আমি কতটা ঝলসে গেছে। তুষার যে ইনডিরেক্টলি দীপানিতাকে পটাতে এটা বলল সেটাও ভালোই বুঝেছে। বুঝতে পেরে মুখ ভেঙচি কেটে নিজের খাওয়া শুরু করেছে। আর বাকিরা অসহায়ের মতো গেলছে কোনো রকমে। ভদ্র আর খেতে না পেরে অর্ধেক খেয়ে উঠে যেতে নিলে তুষার ওকে এমন চোখ রাঙানি দেয় যে ভদ্র আবার বসে পড়ে। তুষার সবাইকে কড়া আদেশ দেয়, আমার বউ সকালে উঠে কষ্ট করে নাস্তা বানিয়েছে। যে নষ্ট করবে তাকে আমি আজকে একটা রুমে একা আটকে রাখবো, আর সারাদিনে কিচ্ছু খেতে দেবো না। ভদ্র মনে মনে ভাবে সারাদিন না খেয়ে থাকার চেয়ে পোড়া রুটি গেলা উত্তম। তুষার তো আর ভালো মানুষ না। ও যে বলেছে এটা করতে, ওর 2 সেকেন্ড সময় লাগবে না। ভয়ে ভয়ে সবাই নাস্তা গিলে ঢকঢক করে পানি খেলো। দীপানিতা নিজের নাস্তা শেষ করে ধারালো গলায় আয়নাকে বলল, আয়না আপু, আজকে তুমি আমাকে নিয়ে যাবে? তুষার দীপানিতাকে বারণ না করে উল্টো সাধারণভাবেই বলল, সাবধানে যেও, আসে। সাহেবী কায়দায় টিস্যু দিয়ে মুখ মুছে তুষার উঠে চলে গেল। তুষারের পেছন পেছন বাকেরও উঠে গেল। যাওয়ার আগে দীপানিতাকে বলল, ভাবি, আসসালামু আলাইকুম। ভার্সিটিতে দেখা হবে। বলেই বাকের বিদেয় হলো। রাগে দীপানিতা দপদপ করছে। তুষার একবার ওকে বারণও করলো না, মনে মনে আচ্ছা মতো তুষারকে গালাগাল করলো। সবর জামাই একটা। হাহ, থাকবো না আমি এখানে, আজকে বাড়ি ফিরবো না। আয়না ঢুকিলে ভয়ে ভয়ে দীপানিতাকে জিজ্ঞেস করলো, দীপান্বিতা, তোমার কি হয়েছে? আমি রাগ করে আছো কেন? দীপানিতা পানির গ্লাসটা জোরে টেবিলের উপর রেখে ঝাঁঝালো গলায় কথা শুরু করলো। এতে আয়না, আশার আর ভদ্র তিনজনেই লাফ দিয়ে উঠল। ওনাকে আমি বলেছিলাম আজকে কলেজের পিকনিকে যেতে চাই আমি। উনি মানা করে দিলেন। ঠিক আছে, মানলাম। এরপর বললাম যে আমি অনেক দিন ধরে কোথাও ঘুরতে বের হই না, আমাকে নিয়ে কোথাও ঘুরে আসুন। কি করলো জানো? তিনজনের সমস্যারে জিজ্ঞেস করলো। কি করলো? দীপানিতা রাগে দাঁত চিবিয়ে কিটমিট করে বলল, কচুর জামাই একটা আমাকে ধরে উঁচু করে ভো ভো করে 3বার ঘুরিয়ে নিচে ফেলে দিল। আর বলল ঘোরা শেষ, এখন আমি অফিসে যাব। মানে ফাজলামো পেয়েছে, ফালতু অশুভ লোক একটা। আমার মাথাটা ঘুরে গিয়েছিল, এত জোরে ঘুরানি দিয়েছে। আমি ওনার সাথে কথাই বলবো না। দীপানিতার কথায় তিনজন মুখে হাত চেপে ধরে রেখেছে। এখানে হাসলেই মার্ডার, কিন্তু হাসি আটকাতেও পারছে না। বেশিক্ষণ হাসি চাপার অভ্যেস নেই আশারের। তাই মুখে হাত দিয়ে অন্য পাশে কোনো রকমে গিয়ে হু হু করে হেসে দিল পেট ধরে। আর এদিকে আয়না আর ভদ্র অনেক কষ্টে হাসি গিলে ফেলল। দীপানিতা থামল না, রাগ দেখিয়ে আবার বলল, আয়না আপু, আমাকে একটা প্ল্যান দাও। এ আশার ভাই আর ভদ্র ভাইকে দিয়ে কাজ হবে না। আজকে ভার্সিটিতে যাওয়ার মুড নেই আমার। কিছু একটা করবই আমি আজকে। তখন আয়না নখ কামড়ে একটু চিন্তা করলো। আইডিয়া, কিন্তু এখানে না,
এখানে করলে ওই মেরু ভাল্লুকটা বুঝে যাবে। তুমি আমার বাসায় চলো। ভদ্র আয়নার মাথায় চাটি মেরে বলে, পাগল হয়েছিস? জানিস না তুই? না মানে তুই কি করে ভাবলি যে তুই এখানে থেকে যাবি আর তুষার টের পাবে না? তোর বাসায় গেলেও ও টের পাবে। আয়না ভদ্রের মাথায় দুম করে একটা কিল বসিয়ে বলল, চুপ কর শালা। ওইটা বুঝলে সমস্যা হবে না, আমি ম্যানেজ করে নেব। তুই ভার্সিটিতে যা, আমি যাব না আজকে। তখন আশার এসে বলল। কি বলছো তোমরা আমাকে রেখে? দীপানিতা আশারের দিকে আর চোখে তাকিয়ে বলল। ওটা জেনেও তোমার কাজ নেই। আশার মাথা চুলকে হা হয়ে বলে। যাক বাবা, আমি আবার কি করলাম? দীপানিতা আর আয়না ওদেরকে ইগনোর করে বেরিয়ে গেল। দীপানিতাকে নিয়ে আয়না ওর ফ্ল্যাটে গেল। বেশ বড় একটা ফ্ল্যাট, সেখানে অনেকগুলো রুম, ডাইনিং স্পেস, লিভিং রুম সব আছে। দীপানিতা আয়নার ড্রয়িং রুমের সোফায় বসে জিজ্ঞেস করলো। আপু এখন কি করব আমরা? আয়না দুষ্টু হেসে চোখে দুষ্টুমির ভাব ফুটিয়ে দীপানিতাকে বলল। তুষারের উত্তেজনা বের করব। দীপানিতা আয়নার কথায় মুখ কুঁচকে বলে। ওটা উনি এমনিতেই সবসময় উত্তেজনায় থাকেন, ওটা আবার বের করতে হবে না আলাদা করে। দীপানিতার কথায় আয়না জোরে জোরে হেসে দিয়ে বলল। আরে সেটা না, এদিকে এসো, ভালো করে বুঝিয়ে বলি। দীপানিতা একটু চেপে আয়নার কাছে গেল। আয়না দীপানিতাকে সব প্ল্যান খুলে বলল। সবকিছু শোনার পর দীপানিতাও নিজের রাগ ভুলে গিয়ে হেসে দিল। দুইজন হাত মিলিয়ে তালি দিল একসাথে। এবার যদি ওদের প্ল্যান মাফিক কাজ হয় তাহলে স্নো ওয়াটসন উইল বি ডেড। আমেরিকার সবচেয়ে বড় ব্র্যান্ড স্নো লাক্সারিজের মালিক স্নো ওয়াটসন। বড় 85 তলা একটা অফিস বিল্ডিং, তার 30 তলায় তুষারের কেবিন। পুরো একটা তলা শুধু তুষারের ব্যবহারের জন্য। এখানে শুধু বাকিরের কেবিন ছাড়া আর কোনো এমপ্লয়ির কেবিন নেই। এই ফ্লোরের একপাশে তুষারের জন্য বড় একটা রেস্টরুম তৈরি করা হয়েছে। এটাকে রেস্টরুম না বলে বড় একটা ফ্ল্যাট বলে মন্দ হয় না। আরেক পাশে রয়েছে তুষারের কেবিন, আর মাঝ বরাবর বাকিরের কেবিন। যদিও বাকিরের বেশিরভাগ সময় তুষারের কেবিনেই পার হয়ে যায়, তবে আজকে তুষার এখানে না বসে 55 তলার কেবিনে বসেছে। খুব বেশি দরকার ছাড়া তুষার সেখানে বসে না। আজকে ওদের নিউ প্রোডাক্টের টেস্টিং হবে বলে অনেক এমপ্লয়িরাও সেখানে আছে। ব্যস্ত হাতে এদিক ওদিক ছোটাছুটি করছে সবাই, একবার এখানে আর একবার ওখানে। আর তুষারের কেবিনের দরজা তো খোলাই রাখা আছে সবার ভেতরে আসার জন্য। এতটাই কাজের চাপ আজকে অফিসে। হঠাৎ করেই অফিসে গুঞ্জন শুরু হয়ে গেল। সকলের চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম, বিশেষ করে পুরুষগুলো। আর মহিলারাও চোয়াল ঝুলিয়ে তাকিয়ে আছে সেই দিকে। আয়না একটা সাধারণ টপ আর জিন্স পরে একটা সানগ্লাস চোখে দিয়ে ফোন হাতে আসছে। আর তার পাশে আছে আজকের মিস ভয়ঙ্করী, দীপানিতা, দি ওয়াইফ অফ মিস্টার স্নো ওয়াটসন। একটা সিল্কের পাতলা কালো শাড়ি পরে আছে দীপানিতা। কালো ঝিকিমিকি ব্লাউজের হাতাটা কবজি অবধি বড়, কিন্তু চাপা। ছোট ব্লাউজ পরার কারণে দীপানিতার কোমরের বাঁকও স্পষ্ট, আর তার হাই হিল পরে হাঁটার কারণে সেই কোমরের বাঁক সকলকে আরো পাগল বানিয়ে দিচ্ছে। আধ কোকড়া চুলগুলো সম্পূর্ণ সোজা করা হয়েছে আজকে, যার জন্য চুল আজকে আগের চেয়ে আরো লম্বা মনে হচ্ছে। ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিকটা, কালো স্মোকি আইশ্যাডোটা সকলের আরো বেশি নজর কাড়ছে। দুইজন মিলে হাই হিলে শব্দ করে গটগট করে তুষারের কেবিনের দিকে যেতে নিল। তখন ওদের সামনে ভদ্র আর আশার এসে দাঁড়ালো। আজকে ওরা বুঝতে পেরেছিল আয়না আর দীপানিতা অফিসে আসতে পারে, তাই ওদের আগেই ওরা চলে এসেছে। আসার সাথে সাথে তুষার ওদেরকে কামলার মতো খাটাচ্ছে। ভদ্র আর আশার দুজনেই দীপানিতাকে দেখে চোয়াল ঝুলিয়ে তাকালো। আশার বড় করে হাঁ করে ভরকানো গলায় বলল, ইয়ে বাব্বা, এইটা কে রে? ভাবি সর্বনাশ, ভাবি ফিরত চলে যাও, না হলে আজকে আর মিয়া ভাই প্রোডাক্ট সেটিং করতে পারবে না। সেটা না করে আগে তোমাকে টেস্ট শুরু করবে। আয়না আষাঢ়ের পায়ে ওর হাই হিলের একটা পাড়া দিয়ে মুখ ভেঙচি কেটে সামনে চলে গেল। হাত ধরে দীপানিতাকে নিয়ে কোনো অনুমতি ছাড়াই তুষারের কেবিনে ঢুকে গেল। সেখানে কম হলেও 20 জন কর্মচারী দাঁড়িয়েছিল তুষারকে ঘিরে। তুষার যা যা বোঝাচ্ছিল সব মন দিয়ে শুনছিল। হাই হিলের আওয়াজে সবাই সরে দাঁড়ায় দেখার জন্য যে কে এসেছে।
তুষারও কপাল কুঁচকে তাকায়, কিন্তু সবাই সরে দাঁড়ানোর পর যা দেখলো তাতে আর কেউ স্বাভাবিক থাকলো না। মহিলা পুরুষ সব চোয়াল ঝুলিয়ে তাকালো। আয়নাকে সবাই এর আগে অনেক দেখেছে, কিন্তু এই আগুন রূপীকে দেখে সবাই এক প্রকার টাসকি খেয়ে গেল। বাকির তো দীপান্বিতার দিকে তাকিয়েই হে খোদা বলে সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য হাত নাড়িয়ে ইশারা করলো। নিজের সাথে সাথে বেরিয়ে গেল। আয়নাও যাওয়ার সময় তুষারের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, এনজয়। আয়নাও অবশেষে চলে গেল। যাওয়ার আগে দরজাটা ভিড়িয়ে দিয়ে গেল। আর তুষার তার কথা জিজ্ঞেস না করলেই ভালো। দীপান্বিতাকে দেখে তুষারের হাতের কলমটা অব্দি নিচে পড়ে গিয়েছিল। কথা বলতে বলতে থেমে যাওয়াতে মুখের হাঁটা এখনো বন্ধ হয়নি। চোখগুলো স্থির হয়ে আছে একদম, পলকই পড়ছে না। তুষারকে দেখে মনে হচ্ছে ও সত্যি সত্যি তুষারে পরিণত হয়েছে। কিছুক্ষণ পর তুষার বড় বড় দুটো ঢোক গিলে দীপান্বিতার চেহারা থেকে কোমর, কোমর থেকে বুক, বুক থেকে পেট, পেট থেকে কোমর। উফ, গলা শুকিয়ে গেল তুষারের। কাশতে কাশতেও দীপান্বিতার থেকে চোখ সরাতে পারল না। দীপান্বিতা তুষারের অবস্থা দেখে বাঁকা হেসে মৃদু কোমর দুলিয়ে সামনে ধীরে ধীরে এগোতে থাকলো। আর তুষারের কাশি আরো বাড়তে থাকলো। তুষারকেও যে দেখতে কম লাগছে তা না, কোনোই অব্দি গোটানো সাদা শার্ট, গলায় কালোটায়, ধূসর রঙা চুলগুলি জেল দিয়ে সেট করা, হাতে রোলেক্সের চারকোনা আয়তাকার কালো ঘড়ি। আর ধূসর রঙা চোখের গল্প না হয় আজ থাক, সেটা সবসময় 100-তে 100। দীপান্বিতা ধীরে ধীরে এগোতে এগোতে একদম তুষারের সামনে চলে আসে। তুষারের চেহারাটা নিজের দিকে ঘুরিয়ে তুষারের 2 পায়ের ফাঁকায় ঢুকে এক পায়ের ওপর বসে। দীপান্বিতার চোখে যে কি রূপ, তাতে আজ সত্যি সত্যি ঝলসে গেল তুষার। তুষারের বরফ থেকে গলে একদম পানি হয়ে গেল। তুষার এখনো একবার পলক ফেললে 1 মিনিট অপলকভাবে তাকিয়ে থাকে দীপান্বিতার দিকে। দীপান্বিতা তুষারের দিকে নেশালো চোখে তাকিয়ে তুষারের গলার কালো টাইটা ধরে হ্যাঁচকা টান দেয়। তুষার অপ্রস্তুত থাকার কারণে দীপান্বিতার হ্যাঁচকা টানে দীপান্বিতার গায়ের সাথে মিশে যায় একদম। তুষারকে কাছে টেনে দীপান্বিতা তুষারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কেমন লাগলো সারপ্রাইজ? দীপান্বিতার অ্যাকশন কিন্তু 100/100। তুষারের কানের কাছ থেকে মুখ সরিয়ে ওর দিকে তাকিয়ে পুনরায় বাঁকা হাসল দীপান্বিতা। দীপান্বিতার কথায় এবার তুষার চৌধুরীর হুঁশ ফিরে। তুষার নিজের হাত দীপান্বিতার শাড়ির ভেতর ঢুকিয়ে দীপান্বিতার কোমর শক্ত করে ধরে নিজের সাথে আরো মিশিয়ে ফেলে। এরপর নিজের মুখ দীপান্বিতার কানের কাছে নিয়ে হাসকি স্বরে বলে, তুষার চৌধুরীর হাতে পড়লে বেঁচে যাওয়া সম্ভব, কিন্তু স্নো ওয়াটসনের হাতে পড়লে বাঁচার চিন্তা করো না, মাই ডিয়ার লেডি। But I cannot deny that you're looking like a fire. Too much to handle. By the way, I like the way you kept your butt on my leg. City pie. কথাগুলো বলে তুষার দীপান্বিতার কানের কাছ থেকে মুখ সরিয়ে একইভাবে বাঁকা হাসলো, কিন্তু দীপান্বিতার মাথায় এবার অন্য কিছু চলছে। এখন নেক্সট প্ল্যানিং অনুযায়ী কাজ করার সময় হয়েছে। দীপান্বিতা তুষারের কোল থেকে ঝট করে উঠে তাড়াহুড়ো ভঙ্গিতে বলে, ওহো, আমি তো একটা জিনিস ভুলেই গিয়েছিলাম। আমি জাস্ট 2 মিনিট পর আসছি, 2 মিনিট পর জাস্ট। বলে দীপান্বিতা দৌড়ে বেরিয়ে যায় তুষার কিছু বলার আগেই। তুষার দীপান্বিতার কাণ্ডে বিরক্ত হয়, আবার হাসেও। স্ফীত হেসে তুষার চেয়ারে গা এলিয়ে দিয়ে ডান কাঁধ নাচাতে নাচাতে গান ধরে, না রে না, আর তো পার না, মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়, না রে না, কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালো মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বনবাসী। এরপর একটু থেমে বুকের বাঁ পাশে হাত দিয়ে আবার অন্য লাইন থেকে গাইল, আরে আমি তো ফ্রিতেই নাজেহাল, এক ললনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমার এই অবস্থায়, না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়। ধপাস করে কেবিনের দরজায় উকি দিতে গিয়ে একজন আরেকজনের উপর পড়ে গেল। তুষার, বাকির আর ভদ্র। ওদের দেখে তুষারও গান বন্ধ করে দিল। ধমকের সুরে সবাইকে বলল, What rubbish? তোর এখানে কেন? আমার দীপ কই? ওরা সবাই উঠে হাত পা ঝেড়ে দাঁড়ায়। আশার তুষারের দিকে তাকিয়ে বোকা বোকা ভঙ্গিতে বলে,
কেন মিয়া ভাই, জানো না? ভাবি তো একটু আগেই বেরিয়ে গেল। আষাঢ়ের কথায় রুম কাঁপিয়ে চেঁচিয়ে উঠল তুষার। হোয়াট? আমেরিকার ব্যস্ত শহরের রাস্তার ভেতর আইন কানুন সব ভেঙে দিয়ে হাই স্পিডে 4টি গাড়ি পরপর ছুটছে। প্রথমে একটা লাল গাড়ি এলোপাথারি ছুটে পালাচ্ছে, তার পেছনে কালো কাওয়াসাকি বাইক ধাওয়া করছে। এর পেছনে আরও দুটো গাড়ি পিছু নিয়েছে। মেন রোডে এভাবে গাড়ি নিয়ে ছোটার কারণে পুলিশের পরপর 7টা গাড়িও পেছনে লেগেছে। লাল গাড়িটা যে এলোপাথারি ছুটছে থামার নামই নেই, আর বাইকটা নিজের স্পিড বাড়িয়ে এই ধরে ফেললো বলে বাইকটাকে দক্ষভাবে বাইকটা ঘুরিয়ে একদম লাল গাড়িটার সামনে আড়াআড়িভাবে দাঁড় করালো। হুট করে বাইকটা সামনে আসাতে লাল গাড়িটার ভেতরে থাকা মানুষটাও দুম করে ব্রেক কষলো। একে একে পেছনে বাকি 9টা গাড়িও থামলো। প্রথম দুটো গাড়ির একটা থেকে বাকির আর আসার আর পরেরটার থেকে ভদ্র বেরিয়ে এলো। পুলিশের 7টা গাড়ি থেকেও অনেকগুলো পুলিশ বেরিয়ে এলো বন্দুক হাতে। বাইক চালানো লোকটি হেলমেট পরে থাকায় কেউ তাকে চিনতে পারল না। একজন সিনিয়র পুলিশ অফিসার এসে বাইকার ব্যক্তিটির সাদা শার্টের কলার ধরে ইংরেজিতে গালি দিয়ে বলল, We are busted. Let's go with us. পুলিশকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে মাথা থেকে হেলমেট খুলে নিজের চেহারা উন্মুক্ত করল লোকটি। ধূসরঙা চুলের ব্যক্তিটি ধূসরঙা চোখের গরমে সিটিয়ে গেল সবাই। পুলিশ অবধি ভয় ঢোক গেল। সবগুলো পুলিশ ক্ষমা চাইল তুষারের কাছে। We are extremely sorry. Mr. Watson, we do not that is was you. We are so sorry. ওদের এসব ঢং দেখে তুষার বাজখাই গলায় চেঁচিয়ে উঠল। সরি ফর হোয়াট? জাস্ট লিভ ফ্রম মাই আইসাইট। সাথে সাথে সব পুলিশ গাড়ি নিয়ে চলে গেল। গাড়িতে থাকা মেয়েটি থরথর করে কাঁপছে তুষারকে দেখে। কোনো রকমে কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজাটা খুলে বেরোলো। তুষার ছুটে গেল মেয়েটার সামনে, গলা উঁচিয়ে চেঁচিয়ে বলল, Hey girl, why are you here? Where is Aina? This is her car. মেয়েটা তুষারকে দেখে খুব ভয় পাচ্ছে। ভয়ে ভয়ে মেয়েটা বলে, Actually, Mr. Watson, she told me to take her car and she took my bike. I didn't do anything. তুষার রাগে গাড়ির কাছে ঘুষি মেরে গর্জন করে ওঠে। Damn it. আরে বাচ্চা, তোর যদি আমি সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে যায় গাড়ির সামনের গ্লাস। তুষারের হাতটাও কিছুটা কেটে গিয়ে রক্ত পড়া শুরু করে। বাকির ভদ্র আসার সবাই অসহায়ের মতো শুধু তাকিয়ে আছে। এখন কিছু বললেই চড় ঘুষি যে কোনো কিছু খেতে হতে পারে, তার চেয়ে চুপ থাকাই উত্তম। সোফায় বসে পায়ের ওপর পা তুলে ফানি সিনেমা দেখছে দুজন। হাসতে হাসতে দুজনই ফেটে পড়ছে একজন আরেকজনের ওপর। আয়না দীপানিতাকে কোনো দিয়ে ধাক্কা দিয়ে মস্করা করে বলে, আজ তুষারের উচিত শিক্ষা হয়েছে। দীপানিতা আয়নার কথাই হেসে বলে, হ্যাঁ একদম ঠিক বলেছে আপু, কিন্তু আমার ভয়ও করছে উনি যদি আবার আমাকে আছাড় দেয় বা আমাকে ওমাগো। বুকে হাত দিয়ে ধড়ফড়িয়ে ওঠে দুজন। দরজা মনে হয় উপাস থেকে ভেঙেই দিবে। দরজায় জোরে জোরে বাড়ি দিয়ে তুষার গর্জন করতে করতে বলে, হর্নের বাচ্চা, দরজা খোল, ভেঙে ফেলবো না হলে। খাচ্ছর সেমরে, আজকে কি করে বাঁচবে তুই? দরজাটা খুলছো তো, খোল দরজা, তাহলে আমি ভেঙে ফেলবো। হয় না? এখন যদি দরজা না খুলিস তোর সাথে ভৌতরের বিয়ে দিয়ে দেবো, প্রমিস। ভদ্র তুষারের দিকে হা করে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার রিমোশনের রোস্ট বানিয়ে দিল। দরজা খোল। খুলবো, কিন্তু আগে বলুন আমায় আছাড় মারবেন না। দরজা ভাঙার জন্য পেছাতে নিয়েছিল তুষার, কিন্তু দীপান্বিতার কথায় ভাঙতে গিয়েও থেমে যায়। নিজের চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে চাপা স্বরে বলল, ঠিক আছে, দরজা খোল, আচ্ছা মারবো না। দরজার ওপাশ থেকে আবার দীপান্বিতার কাচুমাচু ভঙ্গিতে বলা গলার আওয়াজ আসলো, আরেকটা শর্ত আছে, বলুন আমায় ঘুরতে নিয়ে যাবেন। তুষার এবার অধৈর্যের মতো চেঁচিয়ে বলে, পুরো দুনিয়া ঘুরে আনবো তোকে, এবার দরজাটা খোল, খাচ্ছর সেমরে। দীপান্বিতা দরজা থেকে দূরে সরে গেল আর আয়না দরজাটা খুলে দিল। দীপান্বিতা ভয়ে হাত কসলাতে কসলাতে কাচুমাচু মুখে একটু দূরে দাঁড়িয়ে রইল। দরজা খোলা মাত্রই তুষার জুতো পায়ে ঘরে ঢুকে গেল। চোয়াল শক্ত করে আয়না সহ বাকিদেরকে বলল, যা ভিলে যা। সবাই তুষারের কথার মানে বুঝতে না পেরে একসাথে জিজ্ঞেস করলো। মানে? তুষার নিজের মাথায় তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে ঘষা মেরে জোরে চেঁচিয়ে বলে, মানে কি করছিস? বেরোতে বলেছি এখান থেকে,
যা বেরো, ওয়াটসন ভিলে যা। সবাই সবাই মানে সবাই। দীপান্বিতা তুষারের ধমকে কেঁপে উঠে কাঁদো কাঁদো ভঙ্গিতে বলে, আপু আমাকেও নিয়ে যাও না। আয়নার ঘরের একটা বড় ফ্লাওয়ার ভাস নিয়ে সজোরে আছাড় মারে তুষার। সাথে সাথে কাজগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে যায়। ভয়ে সবার রুহু অবধি কেঁপে যায়। সবাই একে একে বেরিয়ে যায় আয়নার ফ্ল্যাট থেকে। দীপান্বিতা শাড়ির আঁচল হাতে কচলাতে থাকে ভয়ে। এখন তার কপালে যে কি আছে একমাত্র আল্লাহই জানে। তুষার একবার আগুন ধরানো চোখে দীপান্বিতার দিকে তাকিয়ে বড় বড় 3 কদম ফেলে কাচের ওপর দিয়ে ওর কাছে চলে আসে। শক্ত হাতে 2 বাহু ধরে। অনেক বেশি শক্ত করে বাহু ধরাতে দীপান্বিতা ব্যথায় চোখ খিচে ফেলে, কিন্তু মুখে টুঁ শব্দ করে না। দীপান্বিতার বাহু ধরে ওকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে দেয় তুষার। এক হাতে দীপান্বিতার গাল চেপে ধরে দীপান্বিতার চেহারা উপরে তোলে। ঘাড় নিচু করে একদম দীপান্বিতার চেহারার কাছাকাছি নেমে যায় তুষারের চেহারা। তুখোর চোখের চাহনিতে দীপান্বিতা যেন ঝলসে যাবে। তুষার চল শক্ত করে দীপান্বিতাকে বলে, বলেছিলাম না, তুষার চৌধুরী থেকে বেঁচে গেলেও স্নো ওয়াটসন থেকে বাঁচা অসম্ভব। এখন কোথায় বলাবে দীপ? সব রাস্তা যে বন্ধ। কথাগুলো বলেই দীপান্বিতার ঠোঁট নিজের দখলে করে নেয় তুষার। দীপান্বিতার গাল থেকে হাত সরিয়ে গলা চেপে ধরে কিস করতে করতে ওকে একদম দেওয়ালের সাথে মিশিয়ে ফেলে। দীপান্বিতা সহ্য করতে না পেরে তুষারের শার্ট খামচে ধরে, আর তুষার দীপান্বিতার ঠোঁট এক কথায় চষে শুষে নেয়। 1 সেকেন্ডের জন্য বিরতি দেয় না ওকে। দীপান্বিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে তুষার নিজের গলা থেকে টাই খুলে দীপান্বিতাকে তুষার যেখানে হেলান দিয়ে দাঁড় করিয়েছিল সেখান থেকে নিয়ে ওকে উঁচিয়ে কিস করতে করতে অন্য একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। সেখানের পেছনের দেওয়ালের বদলে রূপালী গ্রিলের মতো ডিজাইন করা। সেখানেই জোর করে দীপান্বিতার হাত শক্ত করে বেঁধে দেয় তুষার। এরপর হাঁটু গেড়ে বসে পড়ে দীপান্বিতার সামনে। দীপান্বিতার পেটের কাছে শাড়ি সরিয়ে তাতে মুখ গুজে দেয়। নাক দিয়ে ঘষাঘষি করে জোরে জোরে চুমু খেতে থাকে তুষার। দীপান্বিতার বেলি বাটনের কাছে গিয়ে অসংখ্য চুমু খায়। দীপান্বিতার শ্বাস অনেক আগেই ভারী হয়ে গিয়েছিল, এখন তার আরও যায় যায় হাল। শিহরণে ভয়ে সারা গা কাঁপছে দীপান্বিতার, কিন্তু তুষার থামছে না। নাভির কাছে থেকে সরে তুষার আরেকটু উপরে ওঠে, এরপর আরেকটু, এরপর আরেকটু। এভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে তুষার এগোতে থাকে, আর দীপান্বিতার সারা গা অবশ্যই যেতে থাকে। তুষার এখন সম্পূর্ণ ঘোরের ভেতর চলে গেছে, সম্পূর্ণভাবে দীপান্বিতাতে মত্ত হয়ে আছে। উপরে উঠতে উঠতে তুষার দীপান্বিতার গলার কাছে গিয়ে থেমে যায়। দীপান্বিতার গলায় মুখ ডুবিয়ে দেয়। কোমর, পেট, নাভি থেকে শুরু করে দীপান্বিতার শরীরের প্রত্যেকটা জায়গায় তুষারের ভালোবাসার চিহ্ন বসে যেতে থাকে। অবশেষে আবার দীপান্বিতার ঠোঁট জোড়ায় ফিরে আসে তুষার। দীপান্বিতার ঠোঁটে নিজের অধর মিলিয়ে আবার ছেড়ে দিয়ে দীপান্বিতার হাত খুলে ওকে কাঁধে তুলে নেয়। গ্রিল থেকে দীপান্বিতার হাত খুললেও ওর 2 হাত খুলে না তুষার। 2 হাত বেঁধে রেখে ওকে কাঁধে নিয়ে ডাইনিং টেবিলের উপর বসিয়ে দেয়। দীপান্বিতাকে চুমু খেতে খেতেই নিজের প্যান্টের বেল্ট খুলতে থাকে তুষার। এরপর ডাইনিং টেবিলের ওপর 2 হাত রেখে ভর দিয়ে একদম অর্ধশোয়া হয়ে যায়। ওদের কারণে ডাইনিং টেবিলে থাকা কাচের জগটা ফ্লোরে পড়ে ভেঙে কাচ ছড়িয়ে যায় সারা ঘরে। এবার তো তুষারের শ্বাসও প্রচণ্ড ভারী হয়ে গেছে। নিজের গা থেকে শার্ট খুলে ফেলে দীপান্বিতার বুকের উপর থেকেও শাড়ির আঁচল ধরে টান দিয়ে খুলে ফেলে। দীপান্বিতার বুক উন্মুক্ত করে ব্যগ্র হয়ে যায় তুষার। দীপান্বিতাকে ওইভাবে ফেলে রেখে ডাইনিং রুমে লাইট অফ করে দেয়। সারা ঘর অন্ধকারে ছেয়ে যায় একদম। মাথায় হাত দিয়ে ঘষে দীপান্বিতা। মধ্যরাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরছে তুষার আর দীপান্বিতা। তুষার একটু পরপর দীপান্বিতার মাথায় চাটি মারছে। এক হাতে ড্রাইভিং করে, অন্য হাতে দীপান্বিতার মাথায় চাটি মেরে তুষার চোয়াল শক্ত করে বলে, ওই খাচ্ছর ছেমরি, আর যাবি? বল, আর যাবি? আর যদি দ্বিতীয়বার এমন করতে দেখেছে, কি করবো আমি নিজেও জানি না। আবার আরেকটা চাটি মারে তুষার। এবার কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম। কপট রাগ দেখিয়ে বলে দীপান্বিতা। তুষার এবার ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ওর কপাল কুঁচকে আছে রাগে আর বিরক্তিতে। মাথাটা এখনও গরমে আছে ভালোই। কতক্ষণ চুপ থেকে বাঁচাল দীপান্বিতা, আর চুপ থাকতে না পেরে নিজেই তুষারের সাথে বকবক শুরু করলো। আচ্ছা ঘুরতে নিবেন কবে? চলুন না সমুদ্র টাইপের কোথাও যাই। না না, মহাসাগর টাইপের কোথাও। তুষার স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের দিকে চোখ রেখে গম্ভীর মুখে বলে, তারপর তারপর টাইপ টাইপ খেলে ঝড়ে পড়ে জাহাজ উল্টে যাক। তুষারের কথায় নাক কুচকে দীপান্বিতা বলে, না না না, এটা বললে হবে না।
আমি শুনেছি আপনি বেকার ভাই, ভোদর ভাই, আশার ভাই সবাই মিলে অনেকবার প্রশান্ত মহাসাগরে গিয়েছিলেন ট্রিপ করতে। আমিও যাব, প্লিজ প্লিজ প্লিজ। দীপান্বিতার কথায় সরাসরি নিষেধাজ্ঞা জারি করে তুষার। নো ওয়ে। এতটা যখন শুনেছ তখন তো এটাই শুনেছ যে আয়না একবারও যায়নি আমাদের সাথে। তাহলে তুমি যেতে চাইছো কেন? আমি তোমাকে সহ সবাইকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব, কোনো 7 স্টার হোটেলে, ব্যাস। দীপান্বিতা তুষারের কথায় মুখ ভেঙচি দিয়ে মুখ ঘুরিয়ে মনে মনে বলে, দেখা যাবে। আমি যদি আপনাকে প্রশান্ত মহাসাগরে না নিয়ে গেছি তবে আমিও দীপান্বিতা না। হ্যাঁ। প্রায় 10 মিনিট পর দীপান্বিতাকে চুপ দেখে তুষার আরেকবার মাথায় চাটি মারার জন্য হাত ওঠায়, কিন্তু যেই দেখে দীপান্বিতা ঘুমিয়ে পড়েছে অমনি তুষার মাথায় চাটি না মেরে স্মিত হেসে দীপান্বিতার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর দীপান্বিতার হাতের মধ্যে নিজের হাত আলতো করে ঢুকিয়ে দেয় যেন দীপান্বিতার ঘুম না ভাঙে। গাড়ির আয়নাতে দীপান্বিতার মায়াবী মুখশ্রী দেখতে দেখতে এক হাতে গাড়ি ড্রাইভ করে চলতে থাকে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। পরের দিন বিকেলে দীপান্বিতা তুষারের স্টাডি রুমে বসে ডায়েরি লিখছিল। লিখতে লিখতে মুচকি মুচকি হাসছিল, কিন্তু ডায়েরি লেখার সময় হঠাৎ করে কলমের কালি শেষ হয়ে যায়। এতে দীপান্বিতার ভালো মেজাজ চড়াও হয়ে যায়। তন্ন তন্ন করে একটা বল পেন খুঁজতে থাকে দীপান্বিতা, কিন্তু টেবিলের ওপর বল পেনের নাম বংশ নেই। তাই দীপান্বিতা তুষারের স্টাডি টেবিলের ড্রয়ার থেকে চাবিটা নিয়ে স্টাডি রুমে থাকা বড় শেলফটা খুলে দীপান্বিতার চোখ বড় বড় হয়ে যায়। বাপরে, অস্ত্রের কি দোকান দিয়েছে নাকি তুষার? সব বড় বড় অস্ত্র, বন্দুক, ছুরি, কাঁচি, তলোয়ার, যা যা থাকা যায় সবই আছে। রামদা, ছোটদা। চোখ গুলিয়ে যায় দীপান্বিতার। 2 হাত দিয়ে 2 চোখ ঘষে নিচের দিকে তাকায়। সেখানে একটা কালো রঙের বক্সটা দেখে দীপান্বিতার মনে কৌতূহল জাগে এটা খুলে দেখার। বল পেন খোঁজার কথা দীপান্বিতার মাথা থেকে আরও আগেই বেরিয়ে গেছে। দীপান্বিতা চুপি চুপি আশেপাশে তাকিয়ে কালো বাক্সটা তোলে। বাপরে কি ভারী! এটার ভেতর আবার বোম টোম নেই তো? দীপান্বিতা বাক্সটা নিয়ে টেবিলের উপর রেখে যে খুলতে যাবে অমনি রিল এসে হুট করে বাক্সটার উপর বসে পড়ে। ব্ল্যাকও এসে দীপান্বিতার শাড়ির আঁচল ধরে টানতে থাকে। এতে বেশ অবাক হয় দীপান্বিতা। ওরা কি ওকে আটকাতে চাইছে? তাহলে তো আরও আগে দেখতে হয় এটার ভেতর কি আছে। এই শুরু কুস্তাকুস্তি 3 জনের ভেতর। রিল আর ব্ল্যাক বক্স খুলতে দেবে না, আর দীপান্বিতা খুলবেই। এই বেয়াদব, সর দুইজন। আমি দেখবো এটা কি আছে। সর, জামা ছাড়। কাল্লু, রিল সর বলছি। ওদের এই কুস্তাকুস্তির ভেতর আবার বাকের এসে হাজির। দীপান্বিতার হাতে কালো বাক্সটা দেখে বাকেরের জান যায়। এটার ভেতর যে তেমন কিছু আছে তা না, এটার ভেতর তুষারের কিছু নিজস্ব জিনিস আছে যেগুলো তুষার আগলে রেখেছে এতদিন ধরে। আর সেসব জিনিস দীপান্বিতারই। দীপান্বিতার ছোটবেলার খেলনা, জামা কাপড়, এছাড়াও আরও নানা স্মৃতি এই কালো বাক্সে বন্দি করে রেখেছে তুষার। তাই এটা ধরা সকলের জন্য নিষিদ্ধ। এমনকি দীপান্বিতার কাছ থেকেও এটাকে দূরে রাখার আদেশ দেওয়া হয়েছে। বাকেরও দৌড়ে গিয়ে দীপান্বিতাকে বলে, ভাবি রেখে দিন এটা, ভাই খুব মারবে। না, এটা খুব সুন্দর একটা বক্স। আমি দেখবো এটা কি আছে। ওনার আগের প্রেমিকার চিঠি নেই তো আবার? হ্যাঁ, তাহলে তো দেখতেই হবে আমায়। আবার 4 জনে মিলে কুস্তাকুস্তি শুরু। তখনই হুট করে ভারী গলার হুঙ্কারে সকলে একদম সিটিয়ে যায়। কি হচ্ছে কি? তুষারের ধমকে যেন সারা স্টাডি রুম কেঁপে ওঠে। ওর পেছন পেছন আয়না, ভদ্র, আসার ওরাও আসে। 3 জনেই দীপান্বিতার হাতে কালো বক্স দেখে দাঁতে দাঁত চেপে ভয়ে ভয়ে থাকে যে তুষার এই না আবার তুলে আছাড় মারে দীপান্বিতাকে। দীপান্বিতা তুষারকে দেখে ভয়ে মিথ্যে কথা সাজিয়ে বলে, কাল্লু আর রিল এটা নিয়ে নষ্ট করতে চাইছিল। আমি আমি তো শুধু এটা ওদের থেকে নিয়ে গোছাতে চাইছিলাম। দীপান্বিতাকে বাঁচাতে বাকিরও মিথ্যে কথা বলে। জি ভাই, ভাবি ঠিক বলছে। আর একটা মিথ্যে কথা বললে আসমানে তুলে আছাড় মারবো। আর বেকারের বাচ্চা, তুই কি সায় দিচ্ছিস? ভয় কেঁপে ওঠে সবাই। পেছনে ভদ্র দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, বেকারের আন্ডা। তুষারের ভয়ে দ্বীপ, রিল, ব্ল্যাক, বেকার সব ঠান্ডা। তখন আয়না পাশ থেকে ওকে গুঁতো মেরে বলে, তুই কি শালা? তুষারের আগে পুরো ঘরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। দীপান্বিতা মাথা নিচু করে 2 হাত কচলিয়ে বলে, সরি, আর হবে না। আপনার এক্সের জিনিস আমি আর ধরবো না।
বলে দীপানিতা দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। দীপানিতার মনে হচ্ছে যেহেতু সবাই ওর থেকে এভাবে লুকাচ্ছে, যেখানে সবাই সব জানে শুধু ওকেই জানতে দেওয়া হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এখানে তুষারের এক্স বা আগের বউয়ের কিছু আছে। সেজন্যই দীপানিতা চোখের পানি নিয়ে চলে গেল এখান থেকে। দীপানিতার বলা একটা কথা যেন পুরো ঘরকে নীরব করে দিল। তুষার নিজেও নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর যেন তুলকালাম শুরু হলো স্টাডি রুমটাতে। তুষার সব কিছু তছনছ করতে শুরু করলো রাগে, সব ফেলে দিয়ে ভেঙে ফেলতে থাকলো। কিচ্ছু রাখবো না আমি, কিচ্ছু না। কি বলে গেল? ও কি বলে গেল? ওরা তো সাহস কই থেকে আসে? ও কাকে কি বললো ও জানে? ভারী গর্জন ফেলতে ফেলতে সবকিছু তছনছ করে দিল তুষার। আর ভদ্র বাকির আসার ওরা কেউই থামাতে পারছে না ওকে। পুরো স্টাডি রুম সম্পূর্ণভাবে ধ্বংসাত্মক স্থানে পরিণত হলো। শুধু যেটা একদম অক্ষত রইল সেটা হচ্ছে এই কালো বক্সটা। ওই বস্তুটি ছাড়া বাকি প্রত্যেকটা জিনিসকেই তুষারের রাগের শিকার হতে হলো। দীর্ঘশ্বাস ফেলল আয়না, বাকির আর ভদ্র। নিজের ঘরে এসে বিছানায় উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল দীপান্বিতা। আয়না ওর পেছন পেছন এসে ওর পাশে বসে, আলতো হাতে দীপান্বিতার পিঠ বলিয়ে দিয়ে ব্যথিত কণ্ঠে বলে, তুমি বুঝতে ভুল করেছো দীপান্বিতা। তুষারের জীবনে তুমিই প্রথম, তুমিই শেষ। তোমাকে ছাড়া ও এক পাও এগোতে পারে না। তুষারের ভালোবাসাকে যদি এক করা হয়, তোমার ওই শখের প্রশান্ত মহাসাগরেরও তার কাছে ক্ষুদ্র মনে হবে। তুষারের ভালো থাকা খারাপ থাকার একমাত্র কারণ তুমি। তোমার জন্যই ও মরে, আর তোমার জন্যই ও প্রতিদিন বাঁচতে চায়। তোমাকে সারা ছেলেটা কিচ্ছু ভাবতে পারে না, কিচ্ছু না, বিশ্বাস করো। আজকে ওই বক্সটাতে তুষারের নিজস্ব অনেক জিনিস ছিল। সবারই একটা প্রাইভেসি থাকে দীপান্বিতা। আর তুষার যে চাপা স্বভাবের এটা তো তুমি জানোই। ও নিজের অনুভূতি চিন্তা ভাবনা কাউকেই বলে না। তোমারও সম্মান করা উচিত কিছু কিছু জিনিসকে। আজকে তুমি যেটা বললে তাতে সবচেয়ে বেশি ওই মানুষটাই কষ্ট পেয়েছে। হয়তো ওর বুক ফেরে কান্না আসছে, তাও কাঁদছে না। হয়তো সব কষ্টগুলো রাগ হয়ে ধরা দিচ্ছে, কিন্তু ওর কষ্টটা খুব বেশি হয়েছে। এতটুকু বলতে পারবো, ছোট থেকে আমাকে নিজের বোনের মতোই দেখেছে। হয়তো কোনোদিন মুখ ফুটে বলিনি, কিন্তু আমার কাছেও বড় ভাই সমতুল্য, বন্ধু কম। তুমি একটা বার ওর কাছে যাও দীপান্বিতা, প্লিজ। একটা বার গিয়ে কথা বলো শুধু, দেখবে ও গলে গেছে। ধপ করে শোয়া থেকে উঠে বসে আয়নাকে জড়িয়ে ধরে দীপান্বিতা। জোরে জোরে কান্না করতে করতে বলে, আমি রাগের মাথায় বলে দিয়েছি আপু। আমি জানি উনি এমন নন। আমার অনেক অভিমান হচ্ছিল, তাই বলে ফেলেছি আমি। আমি বুঝতে পেরেছি উনি কষ্ট পেয়েছেন। ওনার চেহারাটা আমি দেখেছি, উনি কিভাবে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আমি কি করে যাব ওনার সামনে? আপু, আমার যে অপরাধী লাগছে নিজেকে। ওনার রাগ সহ্য করতে পারি, তবু ওনার অবহেলা আর কষ্ট সহ্য করতে পারবো না। আয়না দীপান্বিতার পিঠে হাত বোলায়, মেকি হেসে সান্ত্বনা দিয়ে বলে, বোকামি। যাও গিয়ে ওকে সরি বলো। বলো তুমি ভুল বুঝতে পেরেছো, তাহলেই হবে। দীপান্বিতা আয়নার বুক থেকে মুখ উঠিয়ে ও চোখের দিকে তাকায়। আয়না একবার উঁচু নিচু করে মাথা নাড়ায়। সঙ্গে সঙ্গে দীপান্বিতা দৌড় লাগায় স্টাডি রুমের দিকে। শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খেয়ে দীপান্বিতার পিছু ছুটতে থাকে। স্টাডি রুমের লাইট বন্ধ করে চেয়ারে 2 পা ছড়িয়ে বসে আছে তুষার। এসি চেয়ারে হেলান দিয়ে একেবারে পেছনের দিকে ঝুঁকে গেছে ওর পিঠ। চোখের উপর ডান হাত রেখে অন্য হাত চেয়ারের বাইরে ঝুলিয়ে রেখে উদাসীন ভঙ্গিতে বসে আছে। রুমের এসি, লাইট, ফ্যান সব বন্ধ। পুরো নিস্তব্ধ হয়ে আছে স্টাডি রুমটা। তুষারের মনের মতোই তার চারপাশের পরিবেশের অবস্থা। হুট করে ছুটে এসে স্টাডি রুমের থাই গ্লাসের দরজাখানা স্লাইড করে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো দীপান্বিতা। কোথাও না থেমে একদম তুষারের ওপর হামলে পড়ল। চেয়ারসহ তুষার দীপান্বিতাকে নিয়ে পেছনে ধপাস করে পড়ে গেল। দুজনে ব্যথা পেলেও কেউ ব্যথা সম্পর্কিত কোনো শব্দই উচ্চারণ করলো না, বরঞ্চ তুষারকে জাবড়ে ধরে দীপান্বিতা জোরে জোরে কাঁদতে লাগলো। সরি, অনেক সরি। আর এমন কথা বলবো না আমি আপনাকে। প্লিজ রাগ করে থাকবেন না, প্লিজ। দীপান্বিতা সব পারে, কিন্তু আপনার রাগ করে থাকা সহ্য করতে পারে না। দীপান্বিতাকে তার স্নোম্যান অবহেলা করবে, সেটা সে সহ্য করতে পারে না। আমি ভালোবাসি আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি, সব কিছুর শেষে গিয়ে ভালোবাসি, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি, মন আত্মা সব দিয়ে ভালোবাসি।
1000 বার, 1,00,000 বার, কোটিবার ভালোবাসি। শুধু আপনাকেই ভালোবাসি। দীপান্বিতার এতগুলো কথার মাঝেও তুষার কোনো কথা বলে না, চুপ করে শুনে যায় শুধু। এই প্রথম তার দীপ তাকে ভালোবাসার কথা বলেছে। এই প্রথম তুষার নিজের কান, নিজের মন কেউ বিশ্বাস করতে পারছে না। এভাবে পড়ে থেকেই তুষার নিজের উষ্ণ দুটি বাহুর মাঝে দীপান্বিতার উষ্ণ শরীরটাকে আগলে নিল। চোখ বন্ধ করে দুজনেই অনুভব করলো সেই পবিত্র উষ্ণতা। ভাগাভাগি করে নিল সব অনুভূতিকে, সব যন্ত্রণাকে। দীপান্বিতা তুষারের গলে যাওয়া দেখে ওকে বারবার চেহারায় চুমু খেলো। সেই চুমুতে যেমন ভালোবাসা ছিল, তেমনই ক্ষমা আর সম্পর্কের উন্নতির সায় ছিল। ইস, পিঠে লাগলো খুব তুষারের। দীপান্বিতা এতক্ষণে বুঝলো ওরা কি অবস্থায় আছে। তাড়াতাড়ি করে তুষারের ওপর থেকে উঠে তুষারকে টেনে তুললো অনেক কষ্ট করে। তুষারের পিঠে হাত রেখে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা পেয়েছেন? দেখি লেগেছে কিনা। দীপান্বিতা তুষারের পেছনে গিয়ে ওর টি শার্টটা উপরে তুলল। দেখলো পিঠে একদম নীলচে দাগ পড়ে গেছে মাঝ বরাবর। ইস, আসুন মলম লাগিয়ে দিই। চেয়ারটাকে টেনে তুলে দীপান্বিতা তুষারকে ঠেলে সেখানে বসালো। তুষার অপলক তাকিয়ে শুধু দীপান্বিতার করা কাণ্ডগুলো উপভোগ করে যাচ্ছে। দীপান্বিতা স্টাডি রুম থেকে বেরিয়ে কোথাও একটা গিয়ে একটা মলম নিয়ে এলো। তুষারের পেছনে দাঁড়িয়ে ওর টি শার্ট নিজে নিজেই উঁচু করে মলম লাগানো শুরু করলো। ইস, পুরো নীলচে হয়ে গেল। ধুর, যত সব আকাম হয় আমার জন্যে। একসময় সরি বলতে বলতে ওই অন্য কিছু বলাই ভুলে যাব আমি। সরি কে বলতে বলেছে? ভাবলেশীন ভাবে তুষার সামনের দিকে তাকিয়ে থেকে দীপান্বিতাকে বলল। দীপান্বিতা তুষারের কথায় কপাল কুঁচকে বলল, অন্যায় করলে সরি বলবো না? অন্যায় যেহেতু আমিই করি, আর কি করব বলুন? প্রতিবারে সেভাবে জড়িয়ে ধরে ভালোবাসে বলবে। আর কি বলবে? বারবার ভালোবাসে বলবে, বারবার। পেছনে বাঁকা হয়ে তুষার দীপান্বিতার হাত ধরে ওকে সামনে টেনে আনে। নিজের এক পায়ের উরুর উপর দীপান্বিতাকে বসিয়ে টেবিলে কনুই রেখে নিজের গালে হাত দেয়। গা এলানো ভঙ্গিতে দীপান্বিতার দিকে তাকিয়ে থেকে বলে, আমি তোমাকে ক্ষমা করিনি এখনো। তোমার শাস্তি হওয়ার পরেই তুমি ক্ষমা পাবে। দীপান্বিতা তুষারের কথায় চোখ দুটো বড় বড় করে বলে, কি শাস্তি দিবেন? দেখুন, আমি কিন্তু এখন অসুস্থ। বাজে কিছু মাথায় আনবেন না। তুষার দীপান্বিতার কথায় ওর দিকে আর চোখে বিরক্ত হয়ে তাকিয়ে বলে, সেটা তোর আগে থেকে আমি জানি। এখন তোর শাস্তি শোন, কাচ্চর সেমরি। তুমি আমাকে এখন সারা রাত জেগে ভালোবাসে বলবে, যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ। আমি ঘুমিয়ে গেলে তারপর তুমি আমার কোলে ঘুমাতে পারো। কি? সারা রাত? আপনার যদি ঘুমিয়ে না ধরে? তুষার ঠোঁট উল্টে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তাহলে সারা রাতই ভালোবেসে বলবে। এখন শুরু করো, হয়তো আমি। তুষার নিজের চোখ দীপান্বিতার চোখ থেকে সরিয়ে দৃষ্টি নিচে নামাতে থাকে। দীপান্বিতা নিজের বুকের উপর আড়াআড়ি হাত দিয়ে বলে, বলছি ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। ওয়েট ওয়েট, তুমি তখন কি যেন বলেছিলে? ঠিক শুনেছিলাম? স্নোম্যান। স্নোম্যান, রাইট? নামটা কি মনে মনে রেখে দেবে ভেবেছিল নাকি? তাহলে তো ডাবল শাস্তি দরকার। তাহলে এখন তুমি সারা রাত বলবে, স্নোম্যান, আমি আপনাকে ভালোবাসি। স্নোম্যান, আই লাভ ইউ। বলো বলো। দীপান্বিতা মুখ কুঁচকে কাঁদো কাঁদো ভাব ধরে বলতে শুরু করে, স্নোম্যান, আই লাভ ইউ। স্নোম্যান, আমি ভালোবাসি আপনাকে। স্নোম্যান, আই লাভ ইউ। স্নোম্যান, আমি ভালোবাসি আপনাকে। বলতে বলতে এক সময় হাই চলে আসে দীপান্বিতার। ঘুমে ঝিমোতে ঝিমোতেই বলতে থাকে কথাগুলো। হ্যাঁ, আমি ভালোবাসি 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 ভালোবাসি। তুষারের বুকের উপরই ঘুমিয়ে যায় দীপান্বিতা। তুষার দীপান্বিতাকে নিজের সাথে জড়িয়ে স্ফীত হেসে দীপান্বিতার কপালে আলতো চুমু খায়। গুড নাইট সিটি পাই। দীপান্বিতাকে কোলে নিয়ে ঘরে যাওয়ার উদ্দেশ্যে চেয়ার ছেড়ে উঠে স্ফীত হাসে। স্টাডি রুম থেকে বেরিয়ে সোজা ঘরে চলে যায়। যত্ন সহকারে দীপান্বিতাকে খাটে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে দীপান্বিতাকে জড়িয়ে। দীপান্বিতার শরীরে শিউলি ফুলের ঘ্রাণ না নিলে তুষারের ঘুম আসে না। দীপান্বিতার গলায় চুলে নাক ঘষে ঘ্রাণ নিয়ে তুষারও শান্তির ঘুম দেয়। এই ভেবে তাকিয়ে আছো কেন? পরে মন দাও শ্রাবণ। এক ধ্যানে রঞ্জনের দিকে তাকিয়েছিল শ্রাবণ। রঞ্জন এতে বেশ অস্বস্তিতে পড়ে যায়। মাথাটা নামিয়ে খাতায় কলম দিয়ে লিখতে লিখতে শ্রাবণের উদ্দেশ্যে কথাটা বলে। রঞ্জনের কথাই হুঁশ ফিরে শ্রাবণের। সাথে সাথে চোখ নামিয়ে নিজ স্বরে সরি বলে।
তখন রঞ্জন দুই ঠোঁট চেপে দীর্ঘশ্বাস নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দেখো শ্রাবণ, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি ভাবো। হয়তো শুরু থেকেই ভাবো দীপান্বিতা থেকে মুভ অন করতেও তুমি আমাকে যথেষ্ট সাহায্য করেছো এই কয়েকদিনে। আমি তার জন্য এবং আমাকে এত সময় দেওয়ার জন্য তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি এখনও তোমাকে নিয়ে কিছু ভাবতে পারছি না। সরি, আমাকে তোমার আরেকটু সময় দিতে হবে নিজেকে গোছানোর জন্য। শ্রাবণ মাথা নিচু করে হাত কসলাতে কসলাতে সব কথায় মনোযোগ দিয়ে শুনল, আর ছাত্রীসুলভ অভ্যাসের কারণে বারবার উপর নিচ মাথা নাড়ালো। রঞ্জনের কথা শেষ হওয়ার পর শ্রাবণ কিছু একটা ভেবে তার মুখেও গাম্ভীর্য টেনে বলে, বুঝতে পেরেছি রঞ্জন ভাই, তোমার সময় চাই তাই তো? তাহলে কিছুটা সময় আমাকে ছাত্রী হিসেবে না বরং একজন প্রেমিকা হিসেবেই দেখো, কিংবা অচেনা কেউ আমার সাথে এই সময় কাটাও। তখনও যদি তোমার মনে হয় আমি সঠিক নই, আমি সরে যাব তোমার লাইফ থেকে, কিন্তু আমি সুযোগ চাই তোমার কাছে, দিবা আমাকে? রঞ্জন মাথা নিচু করেই টেবিলের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর মাথা নেড়ে সম্মতি জানালো শ্রাবণের কথায়। শ্রাবণ তো খুশিতে ইয়াস বলে উঠতে নিয়েও আবার নিজেকে সামলে মুখ চেপে বসে রইল। মনে মনে ভাবলো হয়তো এবারও নিজের স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে। এই কয়দিন শ্রাবণ ওর বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। আজকে ভার্সিটিতে যাচ্ছে দীপান্বিতা। অনেকদিন ধরেই এই সেই করে দীপান্বিতার ভার্সিটির ক্লাসগুলো মিস হচ্ছে। যদিও আয়না, ভদ্র আর আখির কাছ থেকে দীপান্বিতার সব পড়াই কালেক্ট করেছে, কিন্তু ভার্সিটিতে গিয়ে লেকচার শোনার মর্মটাই তো অন্যরকম। তবে আজকে ভার্সিটির পরিবেশটা কেমন যেন অন্যরকম ঠেকছে দীপান্বিতার কাছে। সবাই কেমন যেন আর চোখে দেখছে ওকে, কেউ কেউ আবার সমালোচনা করছে। দীপান্বিতা যখন মনোযোগী হয়ে হাঁটছিল তখন ভুল করে অন্য একটা মেয়ের গায়ের সাথে ধাক্কা খায়। দুইজনে ধাক্কা খেয়ে পিছিয়ে যায়। ভুলটা দীপান্বিতারই ছিল, ওই মেয়েটার কোনো দোষ নেই। তারপরেও দীপান্বিতাকে দেখে মেয়েটা কেমন যেন ভয়ে সিটিয়ে যায়। ভয়ে কাঁপা কাঁপা গলায় দীপান্বিতাকে বলে, So sorry, Mr. Watson. I extremely sorry. It is my fault. ক্ষমা চেয়ে মেয়েটা বড় বড় পা ফেলে এক কথায় পালিয়ে গেল। দীপান্বিতা মেয়েটার এরকম কাণ্ড দেখে হা হয়ে যায়। আর মেয়েটা কি করে জানলো যে দীপান্বিতা কার বউ? দীপান্বিতা তো এখানে কাউকে কিছু বলেইনি। কিছুই ঘিলুতে ঢুকছে না দীপান্বিতার। বিরক্ত হয়ে চোখমুখ কুচকে ক্লাসে গেল। ক্লাসেও ঢোকার পর সবাই গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু করেছে। আখি দীপান্বিতাকে সিট থেকে ইশারা দিয়ে ডাকে। দীপান্বিতা চারপাশে তাকিয়ে থেকে আখির পাশের সিটে গিয়ে বসতে বসতে বলে, কি হচ্ছে এখানে? আমার চেহারায় কি কিছু আছে নাকি রে? দেখ তো, আজকে সবাই দেখি আমার দিকেই তাকিয়ে আছে আর ফিসফিস করছে তখন থেকে। আখি দীপান্বিতার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করে, কেন, তুই জানিস না? দীপান্বিতা ঠোঁট উল্টে ডানে বামে মাথা নাড়ায়, মানে সে আসলেই জানে না এখানে তাকে ঘিরে কি হচ্ছে। আখি উত্তেজিত ভঙ্গিতে দীপান্বিতার হাত ধরে ওকে সেদিনের ঘটনা বলা শুরু করে। লাস্ট যেদিন তুই এলি তার পরের দিনই পুরো ভার্সিটিতে প্রিন্সিপাল নিজে অডিটোরিয়ামে তোর ছবি দেখায় সবাইকে, আর সবাইকে তোর আসল পরিচয় দেয়। সব ছেলেকে বারণ করা হয়েছে তোর পাশে ঘেঁচতে, আর মেয়েদেরকেও বলেছে তোর সাথে বেশি ভাবনা দেখাতে। শুধু আমাকে বলেছে তোর সাথে থাকতে। দোস্ত, আমাকে তুই আগে বলিসনি কেন যে তুই মিস্টার স্নো ওয়াটার্স তোর হাজব্যান্ড হয়? আর কোনো মানুষ পেলি না বিয়ে করার জন্য? দীপান্বিতা নিজের হাত আখির হাত থেকে ছাড়িয়ে নিয়ে ব্যাগ থেকে বই আর কলম বের করতে করতে বলে, এসব কথা রাখ, আমি তার সাথে সুখে আছি, এটাই অনেক। তিনি আমাকে ভালোবাসেন, সেটাই যথেষ্ট। আমার ওনার আর কোনো পরিচয়ের দরকার নেই। আর আমাদের বিয়ে কি করে হলো সব পরে বলবো ক্ষণ। আখি দীপান্বিতার দিকে তাকিয়ে হা হয়ে আচ্ছা বলল শুধু। এরপর দুজনেই ক্লাসে টিচার আসার অপেক্ষা করলো। রাতের বেলা লিভিং রুমে বসে আছে আশার, ভদ্র আর আয়না। তুষার নেই, সে স্টাডি রুমে একা বসে কাজ করছে। আর দীপান্বিতা সকলের জন্য নিজের হাতে নাস্তা বানাচ্ছে। আজকের নাস্তা পাস্তা এবং চিকেন ফ্রাই। রান্নাঘরে কাজ করতে করতে দীপান্বিতার কানে শোরগোল আসে। কিসের আওয়াজ বুঝতে কান খাড়া করে। কিছু একটা বুঝতে পেরে খুশিতে দৌড়ে যায় সেদিকে। শ্রাবণ, শিশির, হিমা, হাসান সবাই এসেছে আজকে এখানে সারপ্রাইজ দিতে। সাথে আশ্চর্যজনকভাবে রঞ্জনও আছে। দীপান্বিতা লিভিং রুমে যেতেই শ্রাবণ আর হিমা এসে জড়িয়ে ধরল।
তিনজনে একে অপরকে জড়িয়ে ধরে লাফালাফি শুরু করলো। তখনই ভারী পুরুষালী আওয়াজ কানে আসে সবার। কি এসে বাদর ডান্স শুরু? আমার বাড়িতে যদি তোরা এরকম বাদর নাচ করেছিস তো মিউজিয়ামে রেখে আসবো তিনটাকে, মনে থাকে যেন। দীপানিতা নাচ থামিয়ে তুষারকে মুখ ভেঙচি দিয়ে তিনজনকে জড়িয়ে ধরে। আশার হিহি করে হেসে তুষারকে বলে, আরে ভাই, এতদিন পর তিন কুটনি মিলে এক হয়েছে, ফালাফালি লাফালাফি কত কিছু করবে। কুটনির শব্দটা তুষারের ঠিক ভালো লাগেনি, তাই নিজের বাড়িতে পরা স্লিপারটা খুলেই আষাঢ়ের দিকে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত পিষে বলে, তুই কুটনি, তোর বাপ কুটনি, সারের বাচ্চা সার। রঞ্জন একপাশে দাঁড়িয়ে থেকে ওদের ভাই বোনের খুনসুটি দেখছে। শিকদার বাড়িতে আসলে কেউ এত খুনসুটি করে না, যে যার যার মতো সময় কাটায়। আজকে তুষারের হয়তো রঞ্জনকে দেখে রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু আসার আগেই শ্রাবণ আর রঞ্জনের কথা জানিয়ে দিয়েছিল বলে তুষার চুপচাপ থাকে। রঞ্জনকে কিছু বলে না, তবে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে না। কিছু না বলে স্টাডি রুমে ফেরত চলে যায়। দীর্ঘক্ষণ সমালোচনার পর ভদ্র একদম গ্যাং সহ স্টাডি রুমে ঢুকে। সকলকে এভাবে একসাথে দেখে তুষার কপাল কুঁচকে তাকায়। সব কয়টা তুষারের দিকে তাকিয়ে বোকা বোকা হাসছে। রঞ্জনের সাথে আছে, কিন্তু তার মুখে তেমন কোনো হাসি নেই। ওদের সাথে বাকের রেল ব্ল্যাকও দল বেঁধে এসেছে। তুষার কপাল কুঁচকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলে, কি ব্যাপার, মতলব কি তোদের? তুষারের প্রশ্নের পর সবাই দীপানিতাকে কনুই দিয়ে ইশারা করে ঠেলাঠেলি শুরু করে দেয়। দীপানিতা হাঁসফাঁস করতে করতে তুষারকে বলে, ইয়ে, মানে আপনি না বলেছিলেন আমাদেরকে নিয়ে ঘুরতে যাবেন? আমরা সবাই শিপে করে প্রশান্ত মহাসাগরে ঘুরতে যেতে চাই, প্লিজ না করবেন না। হাত জোর করে কাঁদো কাঁদো মুখে। তুষার সাথে সাথে কুঁচকে থাকা ভ্রু শিথিল করে আবার ল্যাপটপে হাত রেখে কাজ শুরু করলো। ভাবলেশীনভাবে সবার উদ্দেশ্যে বলে, অনেক ফাজলামো করেছিস, এবার যা, বেরো এখান থেকে। তোদের নিয়ে আমি বঙ্গোপসাগরে নামবো না। আর তোরা প্রশান্ত মহাসাগরে যেতে চাইছিস? জাস্ট গো। না, যাব না আমরা। তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে আমরা আন্দোলন করব, অনশন করব। সবাই বলো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, প্রশান্ত মহাসাগরে নিতে হবে, নিতে হবে। সবাই সমস্বরে হাত উঁচু করে প্রতিবাদী ভঙ্গিতে ভদ্র সাথে স্লোগান দেওয়া শুরু করলো। তুষার আর এক সেকেন্ডও থাকে না সেখানে, ল্যাপটপ নিয়ে বেরিয়ে চলে যায়। কেউ নড়বে না এখানে থেকে, আমরা আজকে এখানেই অনশন করব। দেখি উনি কিভাবে না মানেন। হ্যাঁ, সবাই একদম আসাম করে অনশনের কায়দায় বসে পড়ল। সামনে দীপানিতা, শ্রাবণ, আয়না আর হিমা, পেছনে ছেলেদের দল। ওদের সাথে রিল ব্ল্যাকও আছে। রিল উল্টো হয়ে অসহায় দেখাতে চাইছে নিজেকে, আর ব্ল্যাকও শুয়ে আছে উদাসীন ভঙ্গিতে। ওদের দেখে সবাই অনশনে বসবে কি হাসতেই ফেটে পড়ে। এদের দেখলে কে বলবে যে এরা পৃথিবীর হিংস্র প্রাণীদের মধ্যে দুজন, একজন বাজ পাখি আর একজন ব্ল্যাক প্যান্থার। এমনিতেও তো ওরা কম হিংস্র নয়। হিংস্র না হলেই কি চোখ উপড়ে নেওয়া যায়? হিংস্র না হলে কি ব্ল্যাক ছিঁড়ে খুঁড়ে খেতে পারতো এই মানুষগুলোকে? ওরা সবাই তুষারের পোষা, তাই ওদের ব্যবহারগুলো তুষারের মতোই। প্রায় 3.5 কি 4 ঘন্টা পর সবাই একজন আরেকজনের উপর হেলে দুলে পড়ে যাচ্ছে। অনশনে বসার ঠেলায় কেউ সন্ধে নাস্তাটা অবধি করেনি। সব ওই রান্নাঘরেই পড়ে আছে। ভদ্র পেট চেপে বসে থেকে তুষারকে কপট রাগ দেখিয়ে বলে, শালার পুতের লেগে খাইতেও পারি না, সব জায়গায় ক্যামেরা, নিশ্চয়ই বসে বসে আমাদেরকে দেখছে, হারামজাদা একটা। ঠিক বলছো ভদ্র ভাই, এখন খেলেই ধরে ফেলবে আমাদের। ক্যামেরা না লাগালে গপ গপ করে খেয়ে নিতাম। দীপানিতা মাথা চাপড়ে ওদের কথা শুনছে। এমনিতে সে এখন অসুস্থ, তার উপর সেই দুপুর 2টোর দিকে খেয়েছে, আর এখন রাত 11টা শেষ হতে চলল। প্রায় 12টায় বেজে গেছে ধরতে গেলে। মাথা ব্যথা, পেট ব্যথা সব নিয়ে আরেক যন্ত্রণা। বাকি সবাইও খিদে মরে যাচ্ছে। হাই গ্লাস খোলার আওয়াজে সবাই আসার আলো দেখার মতো চেহারা করে। সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দেখে তুষার নির্লিপ্ত ভঙ্গিতে আসছে। ল্যাপটপটা স্টাডি টেবিলের উপর রেখে সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের অসহায়ত্ব দেখছে। স্টাডি রুমে থাই গ্লাসের দরজায় টোকা পড়তেই তুষার জোরে চেঁচিয়ে অনুমতি দিল ঢোকার জন্য। একজন সার্ভেন্ট কতগুলো খাবার নিয়ে ভেতরে ঢুকেছে। সবাই তো খাবার দেখে পাগলের মতো করে দাঁড়িয়ে যায়। তুষার ওদের জন্য খাবার এনেছে, কি সুস্বাদু লাগছে খাবারগুলো দেখতে। তখনই তুষার সবার আশার আলোতে অন্ধকার নামিয়ে দিল। হ্যাঁ, কি তোরা দাঁড়ালি কেন? কর, অনশন কর। তোদের জন্য খাবার আনেনি তো, আমি খাবো আর তোরা দেখবে। তুষার খাবারগুলো নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে থেকেই
একেবারে কবজি ডুবিয়ে খাওয়া শুরু করলো। আর সবাই হা হয়ে ওর খাওয়া দেখলো। সব জোরে জোরে চেঁচিয়ে স্টাডি রুমটাকে একদম মাছের বাজার বানিয়ে দিল। মিয়া ভাই, তুমি এমন করতে পারো না। হারামজাদা, খাউন দে। আজকে যদি আপনি আমাদের খেতে না দেন, অভিশাপ দিলাম। আপনার আজকে ওয়াশরুমের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। তুষার বাঁকা হেসে দীপান্বিতাকে বলে। তাই নাকি? আচ্ছা দেখি কি হয়। তুষার নিষ্ঠুর মানুষের মতো সব খেয়ে হাত চেটে পুটে দেখায় সবাইকে, আর সব রাগে ফুঁসতে থাকে। দীপান্বিতা তো রাগের চোটে আবার বুম হয়ে গেছে। তেরে স্টাডি রুম থেকে বেরোতে বেরোতে জোরে জোরে চেঁচিয়ে বলে, সবাই এসো, আজকের রান্না আমি করব। নবাবী সেমাই ও হবে আজকে। একজন বাদে সবাই পাবে। ব্যাস, দীপান্বিতার রাগ দেখে বাকি সবার মনে সাহসের সঞ্চার হলো। কিন্তু ডাইনিং রুমে গিয়ে সবার চোখ কপালে উঠল। সব খাবারগুলো টেবিলে পরিবেশন করা দেখে সবাই সব রাগ ভুলে গপ গপ করে খাওয়া শুরু করে দিল। ভদ্র খেতে খেতে তুষারকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, দোস্ত, আই লাভ ইউ। ওহো হো করে হেসে দিল সবাই। সবার আনন্দে উল্লাসে পুরো ডাইনিং রুমের পরিবেশটাও গমগমে হয়ে গেল। সকাল থেকে ওয়াটসন ভিলায় তোড়জোড় চলছে প্যাকিং নিয়ে। এক কথায় তুষারের হাত পা ধরতে হয়েছে সবার রাজি করানোর জন্য। সবচেয়ে বেশি কাজে দিয়েছে দীপান্বিতার গাল ফুলিয়ে বসে থাকা আর মুখ ঝামটা ঝামটি। 6 জন মেডিকেল টিমের ডক্টর, 6 জন শিপ এক্সপার্ট আর 6 জন সার্ভেন্টদের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দিক দিয়ে কোনো ত্রুটি রাখেনি তুষার। $500 মিলিয়ন বড় শিপে যাত্রা শুরু হবে আজকে। 10 দিনের জন্য একটা বড় সড়ো যাত্রা, আনন্দ ফুর্তি আর তার সাথে বালতি বালতি অভিজ্ঞতায় জমজমাট এই যাত্রা। প্রশান্ত মহাসাগরের বুকে পাড়ি দিয়ে পৃথিবীকে নতুনভাবে দেখায় সকলের উদ্দেশ্য। সকাল সকাল তুষারকে ম্যানেজ করে দীপান্বিতা আর বাকের মিলে আঁখিকেও আনিয়েছে ওর মার কাছ থেকে অনুমতি নিয়ে। দীপান্বিতারা সবাই তো মহা খুশি। আজকে সন্ধ্যেই শিপ চালু হবে, তাই বিকেল বিকেল ওদের সেখানে থাকতে হবে। তাই এখন যদি রওনা না দেয় তো দেরি হয়ে যাবে। ঘরে দীপান্বিতা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তুষার আরও জামাকাপড় গোছাচ্ছে। তুষার ফোনে কথা বলতে বলতে বাইরে থেকে এসে স্বাভাবিকভাবে দীপান্বিতার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে, দীপ, হলো তোমার? জলদি করো। দীপান্বিতা লাগেজে জামাকাপড় ভাঁজ করে রাখতে রাখতে তাড়াহুড়ো ভঙ্গিতে বলে, এই তো প্রায় শেষ, আমিও রেডি। আপনার হয়েছে? রেডি হয়েছেন? তুষার দীপান্বিতার কথায় একটু দিমাগ দেখিয়ে আগ্রহ উঁচিয়ে বলে, স্নো ওয়াটসন সবসময় রেডি থাকে, তা না হলে এক রাতে তোমাদের এত ব্যবস্থা হতো না সুইটি পাই। ওহো, একটা জিনিসের কথা তো ভুলেই গেছি। দেখেছেন, আপনার সাথে কথা বলতে বলতে কত ভুল করি আমি। রিলার ব্ল্যাকের খাবার, রিলের খাঁচা, এইগুলোই এখনো তো ঠিক করিনি। ধুর, ভাল লাগে না। দীপান্বিতার কথা শুনে তুষারের এক মুহূর্তের জন্য মনে হলো দীপান্বিতা রিলার ব্ল্যাকের মা। একজন মা যেভাবে কোথাও যাওয়ার সময় বাচ্চাদের জিনিস গোছানো নিয়ে তাড়াহুড়ো করে, ঠিক সেই রকম সাংসারিক একটা দারুণ রকমের ভাব আছে দীপান্বিতার চলন বলনে। এই যেমন বাড়িতে থাকলে শাড়ি পরবে, রিলার ব্ল্যাকের খেয়াল রাখবে, তুষারের জন্য ব্রেকফাস্ট আর ডিনার বানাবে, তুষারের মাথা ব্যথা করলে মাথা টিপে দিবে, বাড়িতে কেউ না থাকলে রিলার ব্ল্যাকের সাথে সময় কাটাবে। সব কিছুতে এখন দীপান্বিতাকে একদম পাকা ঘিন্নি লাগে। এসব ভেবেই দুষ্টু হাসির রেখা দেখা দিল তুষারের ঠোঁটের কোণে। ধীর পায়ে চুপি চুপি এসে দীপান্বিতাকে পেছন থেকে খপ করে কোমরটা জড়িয়ে ধরল। দীপান্বিতা আচমকা ছোঁয়ায় না কেঁপে উল্টে কপট রাগ দেখিয়ে বলে, কি করছেন? সময় নেই। ছাতার এখনই লোকটা রোমান্স করতে হবে, ছাড়ুন তো। তুষার দীপান্বিতার ঘাড়ে থুতনি রেখে ভ্রু দুটো উঁচিয়ে বলে, না, ছাড়বো না। কি করবে? দেরি হবে কেন? আমার শিপ, আমার প্লেন। দেরি হলে কোন ছাবর কি? কি বেগম সাহেবা, আপনি যে পাকা গিন্নি হয়ে গেছেন, দেখেছেন? দেব, তোমাকে এখন সত্যি সত্যি পাকা গিন্নি লাগছে। আমার গিন্নি, স্নো ওয়াটসনের গিন্নি। বলেই দীপান্বিতার গাল ধরে টান দেয় তুষার। দীপান্বিতা লজ্জায় মাথা নত করে লাল হয়ে যায় একদম। তুষার পরপর সেই লজ্জাবতীর গালে কয়েকটা চুমু খেয়ে ছেড়ে দেয়। আবার ফোনটায় কাউকে কল দিতে দিতে বের হয়ে যায় ঘর থেকে। সবাই মিলে বিরাট সাদা শিপের সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে। আগে আশার, ভদ্র আর তুষার মিলে এর চাইতে একটু ছোট শিপে উঠেছিল, আর এটা ভালোই বড়। 5 তলা বিশিষ্ট এই শিপ চওড়ায় 300 ফিট আর দৈর্ঘ্যে 700 ফিট হবে। শিপের গায়ে বড় বড় করে নীল রং দিয়ে লেখা স্নো এক্সপ্রেস।
একে একে সবাই সেই শিপে ওঠে। সবার মনের ভেতর অজানা এক সুপ্ত অনুভূতি কাজ করে, কিছুটা ভয়, কিছুটা আনন্দ, কিছুটা নতুন জিনিস দেখার আকাঙ্ক্ষা। শিপে ওঠার 10 মিনিট পরে শিপ চালু করা হয়। বিরাট শিপটা চলতে শুরু করে মহাসাগরের উদ্দেশ্যে। আপাতত ওরা সাগরে আছে, মহাসাগরে যেতে কমপক্ষে 1.5 দিন সময় লাগবে। সকল স্টাফদের জন্য উপরের 5 তলা বরাদ্দ করে দেওয়া হয়েছে, আর নিচের 4 তলাতে ওরা সবাই থাকবে। শিপের নিচতলায় বাইরে দাঁড়িয়ে সবাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। দীপানিতা একদম কিনারে গিয়ে চোখ বন্ধ করে 2 হাত মিলে দিতেই তুষার এসে খপ করে ওর হাত টান দিয়ে ভেতরের দিকে এনে রাম ধমক দিল। হাই, কাজ ছড়ছে আমরা। কিনারে গেলে কোমর আস্ত রাখবো না, এটা কত বিবেচনা জানো? এর জন্য এখানে আমি আনতে চাইনি। দীপানিতা মাথা নিচু করে চুপচাপ তুষারের বকা গিলে যাচ্ছে। বাকিরাও চুপচাপ দাঁড়িয়ে আছে, নয়তো কাকে সাগরে ফেলে দেয় রাগের চোটে আল্লাহ জানে। এখানে দীপানিতা ছাড়া বাকি সবাই তুষারের কাছে অনিরাপদ। প্রায় 3-4 ঘন্টা পর এক একজনের বেহাল দশা হয়েছে শিপে ওঠে, যাকে বলে সি সিকনেস, সাগরের ফোবিয়া। এর ভেতর আয়না, শিশির, হিমা, হাসান, ওরা 2-3 বার বমি করে ফেলেছে। সব নেতিয়ে পড়েছে একদম। দীপানিতারও মাথা ভার, সেও যে কোনো সময় ঢেলে দিতে পারে। অনেকক্ষণ ধরে চুপচাপ থেকে নিজেকে কন্ট্রোল করছে দীপানিতা। গোল করে বাইরে রাখা সোফায় বসে আছে সবাই, হেলে দুলে একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে। আশার, তুষার, ভদ্র আর রঞ্জনের পূর্ব অভিজ্ঞতা থাকায় ওরা সবাই সুস্থ। তুষার দীপানিতার খারাপ লাগছে দেখে ওকে নিয়ে একটু অন্য জায়গায় আলাদাভাবে বসেছে, নিজের কোলের উপর শুয়ে রেখেছে। মাথায় হাত বোলাতে বোলাতে তুষার দীপানিতার উদ্দেশ্যে বলে, কথা না শুনলে এমনই হয় দীপ। এখন চলো একটু রুমে গিয়ে রেস্ট নেবে, এখানে থাকার দরকার নেই। আজকে খারাপ লাগছে, কালকে ঠিক হতে থাকবে। আস্তে আস্তে চলো, চলো ঘরে চলো। দীপানিতা তুষারের হাত ধরে ধীরে ধীরে উঠতে নেয়। অনেকক্ষণ ধরে শুয়ে থাকার কারণে হঠাৎ যখন দীপানিতা উঠতে যায়, সাথে সাথে মাথা চক্কর দিয়ে ওঠে, আর দীপানিতা একদম তুষারের কোলের ওপর বমি করে দেয়। তুষার রাগ বা বিরক্তি না হয়ে দীপানিতার পিঠে হাত বুলিয়ে ওকে পুরোপুরি ঠিক হতে সময় দেয়। দীপানিতার ধকল কাটিয়ে কিছুটা ঠিক হয়ে আসলে তুষার আলতো হাতে কোলে তুলে নিয়ে শিপের ভেতর তার নিজের জন্য বরাদ্দ করা রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে দীপানিতার সব কিছু ঠিকঠাক করে ওকে বিছানায় শুয়ে নিজে পরিষ্কার হয়ে আসে। দীপানিতার এই দুর্বলতা তুষারের কলিজা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। ইচ্ছে করছে ওই শয়তান 3টাকে চিবিয়ে খেয়ে নিতে। মনে মনে চোয়াল শক্ত করে তুষার বলে, ওই সাহগুলোর জন্য যদি ওর কিছু হয় তাহলে ওদের আমি ছাড়বো না, শয়তান আবলের দল। তুষার ওদের ডক্টরকে ফোন দিয়ে তুষারের রুমে ডাকায়। সবাইকে ডাক্তারের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। দীপানিতাকে দেখে ডাক্তার কিছু বমির ওষুধ দিয়ে চলে যায়, বলে সি সিকনেস কেটে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তুষার ডাক্তারের কথা মতো দীপানিতাকে হালকা খাবার দিয়ে ওষুধ খাইয়ে দেয়। আজকের রাতটা কোনো রকমে কাটাতে পারলেই ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে উঠবে। পুরো শিপে ভরা ভরা রুম থাকলেও মেয়ে পার্টি মিলে এক রুমে আর ছেলে পার্টি মিলে এক রুমে শুয়েছে, কিন্তু জিনিসপত্র আবার এক একজনের এক এক রুমে। শুধু দীপানিতাকে নিয়ে তুষার আলাদা রুমে গেছে। রিল আর ব্ল্যাকও কেমন অস্থির হয়ে উঠেছে। তুষার চেয়েছিল ওদের রেখে আসতে, কিন্তু দীপানিতার মতো এক মহা জ্বালানি থাকলে তা কি আর সম্ভব? বেচারাদের টেনে টুনে নিয়ে এলো। রিল তো তাও মাঝে মাঝে উড়াল দিয়ে এদিক ওদিক ঘুরে আসতে পারে, ব্ল্যাক তো তাও পারে না। তাই ব্ল্যাক আর রিলের জন্য একজন অ্যানিমেল ডাক্তার রাখা হয়েছে, যারা ওদের খেয়াল রাখবে। ওদের শিপের এখন এমন হাল যে এক রুমে সবাই মিলে ছড়িয়ে শুয়ে উনো খেলছে ছেলেরা, আর আরেক রুমে মেয়েরা চিৎপটাং হয়ে আছে। ওদের আর দেখে কে? আজকে রাতের খাওয়া দাওয়া আর কেউ করলো না, সবাই মিলে শুধু সকালের অপেক্ষায়। আবার কালকে রাতে ওদের বিরাট প্ল্যানিং, যেটার জন্য এত তোড়জোড় করে এখানে আসা। সেই প্ল্যানিংও আজ রাতের মধ্যে সবাইকে করে নিতে হবে। কিন্তু সমস্যা হলো বেচারি দীপানিতাকে নিয়ে, যার আগ্রহ সবচেয়ে বেশি সেই পড়ে আছে বিছানায়। এবার দেখা যাক কাল রাতের প্ল্যানিংয়ে কতদূর কি করতে পারে ওরা। ভোর ভোর উঠে হাই দিতে দিতে সবাই ঘর থেকে একই সময় বের হলো। কেউ হাত পা টান টান করছে, তো কেউ কোমর ডানে বামে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যায়াম করছে। সকলের চোখ ঘুমে জড়ানো। ছেলেরা টি শার্ট সাথে ট্রাউজার, মেয়েরা কেউ নাইট ড্রেস, কেউ গেঞ্জি প্লাজো। এক একজনের চুলের অবস্থাও কাকের বাসা। দোতলার রুমগুলো থেকে সবাই নেমে নিচতলায় আসে।
শিপের নিচতলায় লিভিং রুম, ডাইনিং রুম। শিপের ভেতরে কেউ বলতেই পারবে না এটা শিপ নাকি বাড়ি। আর 3 তলার পুরো ফ্লোরটাই তুষার আর দীপানিতার জন্য বরাদ্দ। সেখানে অনুমতি ছাড়া সকলের যাওয়া নিষেধ, তাই কেউ আর ওদের খোঁজ নিতে যায়নি। সূর্যোদয় দেখতে সবাই ওদের রেখে লিভিং রুম পেরিয়ে বাইরে যেতে নেয়। ভদ্র আর বাকের একসঙ্গে পা দিতে নিয়েও ব্রেক কষে থেমে যায়। ওদের পেছনে ছিল রঞ্জন, শিশির, আশার। ওরা হুট করে থেমে যাওয়ায় 3 জনেই ধূপ করে গুঁতো খায়। আশার এতে রেগে গিয়ে যেই না বাকেরকে ঢাকায় ভাষায় গালাগাল দিতে যাবে, অমনি বাকের ওর মুখ চেপে ধরে দাঁত পিষে ফিসফিস করে বলে, মঙ্গলপুর থাম, সামনে দেখ। পেছনে মেয়েরা ওদের দিকে বিরক্তির চোখে তাকিয়েছিল, কিন্তু সামনে কি হচ্ছে সেই ভেবে ওরা উৎসুক হয়ে ওঠে। এক পাশে ছেলেরা, অন্য পাশে মেয়েরা একটা আরেকটার মাথার উপর মাথা রেখে উকি দেয় সামনে কি হচ্ছে দেখার জন্য। কিন্তু যা দেখলো প্রত্যেকের মুখ হা হয়ে গেল, চোখ দুটো এই কোটর থেকে বের হয়ে গেল বলে। সূর্যোদয় দেখবে কি, তার চেয়ে বড় কিছু দেখে ফেলেছে সবাই। লজ্জায় সব চোখে হাত দিল, কিন্তু 2 আঙ্গুল ফাঁকা করে সবই দেখলো সবাই। তুষার আর দীপানিতা 2 জন একই সোফায় বসে আছে। তুষারের কোলে দীপানিতা বসে আছে, আর তুষারের 2 হাত দীপানিতার কোমরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তুষার দীপানিতার কোমর চেপে রেখে ওর গলায় ঠোঁটে গালিয়ে উন্মাদের মতো চুমু খাচ্ছে। ওদের দেখে গলা খাকারি দিয়ে ভদ্র বলে, বাপ রে, হারামজাদা কি রোমান্টিক। তখন বেকার বড় একটা ঢোক গিলে বলে, মনে হয় সূর্যোদয় দেখতে এসেছিল, কিন্তু এখানে এসে ভাইয়ের অন্য কিছু উদয় হয়ে গেছে। ওদের কথার মাঝখানে পড়ে রঞ্জন কি বলবে বুঝতে পারছে না, কিন্তু তবুও চুপ করে থাকতে পারলো না। শালা কিসিং স্কিলটা দেখেছিস ভদর? ফ্রেঞ্চ কিসের উপর ডিগ্রি নিয়েছে মনে হয়। এর মাঝে হয়ে গেল এক আকাম। শ্রাবণের কাকের বাসা হয়ে থাকা চুল বাতাসে উড়ে আষাঢ়ের নাকে ঢুকে গেল, আর আশার ষাঁড়ের মতো জোরে একটা হাঁচি দিল। ওর হাঁচির চোটে সব খেয়ে হারিয়ে পড়ে গেল একটা আরেকটার উপর। সব একসাথে চেঁচিয়ে উঠল। ও মারে, আল্লাহ গো, কোমর ভাঙলো। রঞ্জনের ওপর শ্রাবণ গিয়ে একদম খাপে খাপ, সেই রেখে সব চুপ হয়ে গেল। ছেড়ে। এদিকে তুষার তো অগ্নি দৃষ্টিপাত করে আছে ওদের দিকে। দীপানিতাও লাফ দিয়ে উঠে শিপের এক কোণে গিয়ে দাঁড়িয়ে গেল। লজ্জায় বেচারি শাড়ির আঁচল দিয়ে পালে মাথা থেকে পা অব্দি ঢেকে ফেলে। ইস, কি লজ্জা! তুষার সোফা থেকে উঠে দাঁড়িয়ে দাঁত চিবিয়ে সবার উদ্দেশ্যে বলে,